আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। আমি হচ্ছি অভিজিৎ। এক মিনিট। আচ্ছা, আমি হচ্ছে অভিজিৎ সাহা। পড়াশোনা করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সাস্টে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক এর ইঞ্জিনিয়ারিং এবং ফান্ডামেন্টাল সায়েন্স নিয়ে, ঠিক আছে? তোমরা সবাই জানো যে সেপটিক ট্যাঙ্ক আসলে কী কাজে ইউজ করা হয়। এটা আসলে হিউম্যান ওয়েস্টগুলোকে গ্যাদার করে রাখার জন্য, এবং যাতে করে আমরা একটা নিরাপদ ওয়েতে হচ্ছে যে ওয়েস্টগুলোকে পরিবেশে ডিকম্পোজ করতে পারি বা ছড়িয়ে দিতে পারি, স্প্রেড আউট করতে পারি। এটা আসলে করার জন্যই আমরা সেপটিক ট্যাঙ্কটা ব্যবহার করে থাকি। তো এটা নিয়ে আজকে একদম পুরো ডিটেলে জানবো আমরা। চলো তাহলে শুরু করি। সেপটিক ট্যাঙ্ক, একটা খুবই প্রচলিত ভুল ধারণা আছে যে সেপটিক ট্যাঙ্কটা হয়তো প্রথমে থাকে একদম খালি, তারপর ওটাকে ওয়েস্ট দিয়ে ভর্তি করা হয়। এটা আসলে একটা ভুল ধারণা। যখন সেপটিক ট্যাঙ্কটা তৈরি করা হয় ওর ভিতরে আগে থেকে কিছু পরিমাণ পানি দেওয়া থাকে, যাতে করে ওয়েস্টগুলো আসলে ঠিকভাবে সেটেল ডাউন হতে পারে। আমি বিষয়টা তোমাদেরকে বলি। ধরো ওয়েস্টটা অনেক উঁচু থেকে নিচে এসে পড়বে এখানে, তো যেহেতু অনেক উঁচু থেকে ইনলেট পাইপ দিয়ে এখানে এসে পড়তেছে, ফলে ওয়েস্টগুলো চারিদিকে ছড়িয়েই পড়তে পারে। ফলে এই জায়গাটা অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা থেকে বাঁচার জন্য আমরা আগে থেকে কিছু পরিমাণে পানি এখানে রাখি, যাতে করে ওই যে তোমার ওয়েস্টগুলো এসে যে পড়তেছে ওইটার যে শক আসছে ওইটাকে যাতে ওয়াটারটা হচ্ছে অ্যাবজর্ব করতে পারে। এই জন্য হচ্ছে আমরা ট্যাঙ্কটা যখন তৈরি করা শেষ হয়ে যায় ওর মধ্যে আমরা জল দিয়ে পূর্ণ করে রাখি। একদম পরিপূর্ণ তো করে রাখি না, কিছুটা পূর্ণ করে রাখি, যাতে করে ওই যে ফোর্স, ওই ফোর্সটাকে তারা সোক করতে পারে, মানে নিয়ে নিতে পারে, তাদের মধ্যে জমিয়ে রাখতে পারে, এমন আর কি কাজের জন্য আমরা এই জল দিয়ে পূর্ণ করে রাখি মোটামুটি। এখন আমরা যে হিউম্যান ওয়েস্ট নিয়ে কথা বলতেছি এটা দুই ধরনের হতে পারে। হিউম্যান ওয়েস্ট, একটা হতে পারে ভাসমান হিউম্যান ওয়েস্ট, যেটাকে আমরা বলতেছি ফ্লোটিং ওয়েস্ট। আরেকটা হতে পারে ভারী ওয়েস্ট, যেটাকে আমরা বলতেছি যে সিঙ্কিং ওয়েস্ট, মানে ভাসমান মল আর হচ্ছে যে ভারী মল। এখন এটাকে তুমি কিভাবে আলাদা করবা? যেটা দেখবা যে জলের উপরে ভাসতেছে, যেটা কি জলের উপরে ভাসতেছে ওটা কি ভাসমান ওয়েস্ট, ফ্লোটিং ওয়েস্ট। আর যেটা দেখবা জলের নিচে ডুবে যাচ্ছে ওটা হচ্ছে তোমার সিঙ্কিং ওয়েস্ট বা হচ্ছে ভারী মল, ঠিক আছে? হালকা মল কেমন হতে পারে? যেমন তোমার খাবারের অপচ্য অংশ বা কোনো কিছুর বীজ, যেমন কাঁচা লঙ্কার দানা, এইগুলা এরা জলের উপরে ভাসতে থাকে, ঠিক আছে? আর যেগুলো ঘন বা ভারী বজ্র সেগুলো কি হয় সম্পূর্ণ তোমার সাবমার্সড অবস্থা থাকে, একদম পানির নিচে যে মানে থিতিয়ে যায় সোজা কথায় আর কি। এখন তোমাদের যারা নতুন নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো আমার মতো, তাই তোমাদের মনে একটা কোয়েশ্চেন খুবই ফ্রিকুয়েন্টলি আসে যে মিনিমাম কয়টা চেম্বার আসলে করতে হবে স্যার? তো আমি বলি আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে এটাই যে মিনিমাম 2টা চেম্বার তোমাকে করতেই হবে। মানে তুমি যে সেপ্টিক ট্যাঙ্কটা করবা এখানে তোমাকে মিনিমাম মিনিমাম তোমাকে 2টা চেম্বার করতেই হবে, মিনিমাম তোমাকে 2টা চেম্বার করতে হবে। তাহলে কোয়েশ্চেন করবা স্যার তাহলে ম্যাক্সিমাম কয়টা চেম্বার করা যেতে পারে? তো আসলে তো অনেক চেম্বার করা যেতে পারে, বাট আমি যেটুকু দেখছি যে ম্যাক্সিমাম 6টা পর্যন্ত চেম্বার আসলে আমি দেখছি আর কি, বুঝতে পারলে? তো মিনিমাম তাহলে 2টা, ম্যাক্সিমাম আমার দেখা মতে 6টা চেম্বার আছে সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? এগুলোকে মেনলি প্রকোষ্ঠ বলা যেতে পারে। দেখো যেমন তুমি যদি ছবির দিকে খেয়াল করো, এটা হচ্ছে চেম্বার 1, এটা চেম্বার 2, এটা চেম্বার 3, ঠিক আছে? এভাবে চেম্বারগুলো তৈরি হয়। আর দেখো যেই পাইপ দিয়ে বজ্রগুলো ভিতরে এসে পড়বে ওটা হচ্ছে ইনলেট পাইপ, আর যেটা দিয়ে গ্রে ওয়াটারটা বাইরে বের হয়ে যাবে ওটা হচ্ছে আউটলেট পাইপ। এটা নিয়ে তোমাকে বলবো প্রথমে, ঠিক আছে? দেখো চেম্বার 1 এবং 2 কি কাজ করে? বজ্র গ্রহণ করে, তারা আসলে তোমার এই যে মূল স্টোরেজ হিসাবে কাজ করে, ঠিক আছে? আর চেম্বার 3 কি কাজ করে দেখো? শুধুমাত্র পরিশ্রুত ফিল্টার জলের আধার হিসেবে কাজ করে। এখন তোমরা কোশ্চেন করতে পারো স্যার এটাকে বলতেছেন আপনি ফিল্টার ওয়াটার, ফিল্টার ওয়াটার তার মানে কি জলটাকে খাওয়া যাবে? আস্তাগফিরুল্লাহ, না খাওয়া যাবে না, ঠিক আছে? এটা আসলে খুবই দূষিত একটা পানি, বাট মোটামুটি চোখে দেখতে পাওয়া যায় এমন ওয়েস্ট থেকে এই জলটা মুক্ত। এই জন্য এটাকে আমরা ফিল্টার ওয়াটার বলতেছি, বাট এটা আসলে পানীয় বা পানযোগ্য কোনো ওয়াটার আসলে না, খুবই টক্সিক, খুবই হচ্ছে যে তোমার মানে ক্ষতিকর একটা আর কি জল ওখানে পাওয়া যায়, ঠিক আছে? যাই হোক, আমরা এখন একটু ইনলেট পাইপ এবং ড্রপ জোন সম্পর্কে একটু জানবো। এটাকে আমরা ধাপ 1 বলতেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগে যে 3টা চেম্বার আমার কাছে ছিল তার থেকে প্রথম 2টা চেম্বার নিয়ে আমরা কাজ করতেছি। দেখো এটা হচ্ছে চেম্বার 1, এটা হচ্ছে চেম্বার 2,
ঠিক আছে। আর এই যে পাইপটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ইনলেট পাইপ। এই ইনলেট পাইপ দিয়ে সকল হিউম্যান ওয়েস্টেজ এইখানে এসে পড়বে, প্রথম চেম্বারে এসে পড়বে। বোঝা গেল? এখন প্রথম চেম্বারে এসে পড়বে, প্রথম চেম্বারে আগে থেকে কি ছিল, ওয়াটার ছিল না, ওয়াটার, এই ওয়াটারের মধ্যে এসে পড়বে। এখন দেখো ওয়েস্ট দুই ধরনের, একটা হচ্ছে ফ্লোটিং ওয়েস্ট আর একটা হচ্ছে যে ভারী ওয়েস্ট। তো ফ্লোটিং ওয়েস্টটা দেখো উপরে ভেসে থাকবে, যেমন এই অংশটুকু, আর ভারী ওয়েস্ট দেখো নিচে পড়ে আছে, এটা ভারী অংশটুকু, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে দেখো কি, সমস্ত বজ্র আবশ্যিকভাবে প্রথম চেম্বারেই ফেলতে হবে, মানে কোনো অবস্থাতেই কোনো ইনলেট পাইপ সেকেন্ড চেম্বারের সাথে যুক্ত করা যাবে না, কোনোভাবেই যাবে না। সব সময় সকল ধরনের ইনলেট পাইপ যুক্ত করতে হবে প্রথম চেম্বারে, এই প্রথম চেম্বারে। কোনো অবস্থাতেই দ্বিতীয় চেম্বারে বা তৃতীয় চেম্বারে গিয়ে ইনলেট পাইপ যুক্ত করা যাবে না, ঠিক আছে। এখানে ভারী মল নিচে তলিয়ে যায় এবং ভাষা যে মলগুলো ছিল এগুলো উপরে ভেসে থাকে, ঠিক আছে। এখন তো সতর্কতা আছে একটা তোমার জন্য, জায়গা বাঁচাতে বা সুবিধার জন্য দোতলা লাইন দ্বিতীয় চেম্বারে যুক্ত করলে ট্যাঙ্কের পুরো কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তার মানে তুমি যদি কোনোভাবে ইনলেট পাইপটা সেকেন্ড চেম্বারে যুক্ত করে দাও, এই সেপটিক ট্যাঙ্কের যে পারপাস সেটাই সার্ভ হবে না। কেন হবে না এটা তোমাকে আমি ফার্দার বলবো, আপাতত এইটুকু মনে রাখো। এখন দেখো এখানে আরো বলতেছে, ধরো এখন ওয়েস্টেজগুলো তো প্রথম চেম্বারে তুমি সব ফেলবা, তো প্রথম চেম্বারে যে ভারী ওয়েস্টেজগুলো ছিল সেগুলো তো জমা হবে। এখন এর তো স্টোরেজ লিমিটেড, যখন এটা পূর্ণ হয়ে যাবে তখন কি হবে, তখন এটা ছোট যে উইন্ডো আছে এই উইন্ডো দিয়ে ও ফার্দার দ্বিতীয় চেম্বারে শুধুমাত্র ভারী ওয়েস্টগুলোকে ট্রান্সফার করতে পারবে, শুধুমাত্র ভারী ওয়েস্টগুলো কি করতে পারবে, ট্রান্সফার করতে পারবে। আর একটু খেয়াল করে দেখো, আমি আরেকবার বলি, দেখো এই যে দেখো ভারী ওয়েস্ট নিচে পড়ে আছে, এই ভারী ওয়েস্টটুকু শুধুমাত্র ভারী ওয়েস্টটুকু এই যে ছোট যে তোমার উইন্ডোটা আছে এটা দিয়েই সামনের দিকে যেতে পারবে। আর অবশ্যই এই উইন্ডোটাকে রাখতে হবে কোথায়, নিচের দিকে, যাতে শুধুমাত্র ভারী ওয়েস্টগুলাই সামনে ধাপে যেতে পারে, মানে সামনের চেম্বারে যেতে পারে, কোনোভাবে যেন ভাসমান ওয়েস্টগুলা সামনের চেম্বারে না যেতে পারে, এটা মনে রাখতে হবে। বুঝতে পারলে না বিষয়টা? কারণ দেখো এখানে একটা ব্যবধায়কতা আছে, এই যে ব্যবধায়ক, এটা তো প্রথম চেম্বার আর দ্বিতীয় চেম্বারের মধ্যে একটা ব্যবধান তৈরি করে রেখেছে যাতে করে ভাসমান ওয়েস্টগুলো পরের চেম্বারে না যেতে পারে। কিন্তু এখানে যে ছোট একটা উইন্ডো আছে এই উইন্ডো দিয়েই ভারী যে ওয়েস্টগুলো ছিল কিছু পরিমাণ সেকেন্ড চেম্বারে যেতে পারবে, কিন্তু শুধুমাত্র ভারী ওয়েস্ট, মনে রাখতে হবে শুধুমাত্র ভারী ওয়েস্ট, হালকা ওয়েস্টগুলো কোনো অবস্থাতেই যাবে না ওইদিকে। বুঝতে পারলে বিষয়টা? এই দেখো লেখা আছে প্রথম ও দ্বিতীয় চেম্বারের নিচের গর্ত, এটাকে বলা হয় বাইপাস হোল। এটা রাখা হয় তার কারণটা দেখো বলা আছে, ভারী মলের স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য এটা করা হয়, যাতে করে যদি প্রথম চেম্বার কোনোভাবে ভারী ওয়েস্ট দিয়ে ভর্তি হয়ে যায় এটা ফার্দার দ্বিতীয় চেম্বারে মুভ করতে পারে। বুঝতে পারলে? এটা মেকানিজমটা দেখো কি লেখা আছে, প্রথম চেম্বারে তলদেশে ভারী মলের ভর্তি হয়ে গেলে অতিরিক্ত চাপের কারণে তার নিচের গর্ত দিয়ে দ্বিতীয় চেম্বারে প্রবেশ করে। বুঝতে পারলে? এর ফলাফল কি হয়, উভয় পার্টিশনে থাকার সত্ত্বেও প্রথম চেম্বার ও দ্বিতীয় চেম্বার যৌথভাবে ভারী মল ধারণ করতে তারা পারে। বুঝতে পারলে বিষয়টা? এখন আমরা প্রথম যে চেম্বার আর দ্বিতীয় চেম্বারের মধ্যে যত কাজ ছিল সব বুঝে ফেলেছি, এখন আমরা তৃতীয় চেম্বারের দিকে অগ্রসর হব। ধরে নাও যে এটা দ্বিতীয় চেম্বার, ধরে নাও যে এটা তৃতীয় চেম্বার, এইটুকু চেম্বারটা তৃতীয় চেম্বার, এইটুকু চেম্বারটা দ্বিতীয় চেম্বার। এখন প্রথম চেম্বার আর দ্বিতীয় চেম্বারের মধ্যে যে পিটিশনটা ছিল, মানে এই লাইনটা, এটা দেখবে একদম নিচ থেকে শুরু হয়েছে একদম উপর পর্যন্ত গেছে, কিন্তু দ্বিতীয় চেম্বার এবং তৃতীয় চেম্বারের মধ্যে যে তোমার ব্যবধায়কটা থাকে, পার্টিশন থাকে, এটা কিন্তু এত উঁচু পর্যন্ত যায় না, কিছু পরিমাণ জায়গা তারা ফাঁকা রাখে। এই ফাঁকা রাখার কারণটা আমি বলবো, তার আগে শুনে নাও এটাকে আমরা বলতেছি কি এজ, এটাকে কি বলি, এজ। মানে দ্বিতীয় চেম্বার এবং তৃতীয় চেম্বারের মধ্যে যে ব্যবধায়কটা থাকে, ধরে নাও যে এটা দ্বিতীয় চেম্বার, এটা তৃতীয় চেম্বার, তাহলে এই দ্বিতীয় চেম্বার এবং এই যে তৃতীয় চেম্বার এর মধ্যে যে ব্যবধায়কটা আছে, মানে এটাকে বলা হয় এজ। এই যে এজ দেখতে পাচ্ছ একটা, মানে ঢালু একটা যে রাস্তা, এই জন্য এটাকে এজ বলা হয়। এই যে অবস্থা, সর্বোচ্চ যে অবস্থা, এটাকে বলা হয় সর্বোচ্চ জলের স্তর বা ওয়াটার লেভেল। আর যে নিচের যে অবস্থা এটাকে বলা হয় আউটলেটের চূড়ান্ত স্তর। মানে সর্বোচ্চ যে জলটা থাকবে আমাদের সেপটিক ট্যাঙ্কের মধ্যে, এই যে জলটা থাকবে এটা থাকবে হচ্ছে যে এই যে চূড়া পর্যন্ত। আর আমাদের যে আউটলেট পাইপ থাকবে এটা থাকবে যে তোমার এই যে তোমার যে ঢালটা আছে, ঢালের যে একদম প্রান্ত দেশ শেষ মানে অংশ, সব থেকে নিচু যে অংশ, এর সময় থাকবে আমাদের আউটলেট পাইপ। বুঝতে পারলে? আরেকবার একটু ছোট করে বলি তাহলে হয়তো বুঝতে পারবা। আমাদের কাছে একটা আছে হচ্ছে এজ, একটা ঢালু অংশ, এটা কি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে চেম্বার আর আমাদের তৃতীয় যে চেম্বার, এটাকে তারা পিটিশন দিয়ে রাখে, মানে ভাগ করে রাখে, ঠিক আছে।
এখন এই যে ঢালু যে তোমার চেম্বারটা আছে, এই চেম্বারের একটা উঁচু দেশ আছে অ্যাপেক্স বা চূড়া আছে, একটা প্রান্ত দেশ বা পাদদেশ আছে, ঠিক আছে। এখন তোমার কাছে যে পানিটা থাকবে এর মধ্যে, এটা সর্বোচ্চ যেতে পারবে এই ঢালু অংশের উপর স্তর পর্যন্ত। আর তোমার যে আউটলেট পাইপটা আছে যেখান থেকে তোমার গ্রে ওয়াটারটা বাইরে বের হয়ে যাবে, এটা থাকবে এই যে তোমার মানে পাদদেশের সমানে থাকবে। বুঝতে পারলে বিষয়টা? এটা তখন নিচে লেখা আছে, উঁচু প্রান্ত বা পিক দ্বিতীয় চেম্বারের দিকে থাকা, এটি প্রথম ও দ্বিতীয় চেম্বারের সর্বোচ্চ জলের স্তর নির্ধারণ করে। আর নিচু প্রান্ত মানে এই জায়গাটা, এটা কি করে, তৃতীয় চেম্বারের দিকে থাকে, এটি আউটলেটের চূড়ান্ত স্তর মানে নিয়ন্ত্রণ করে। না, আউটলেটের যে পাইপের ওপেনিং এটা থাকবে এর সমানে, আর জলের যে সর্বোচ্চ স্তর এটা থাকবে হচ্ছে যে এর সমানে। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে যাই, চলো। ভাসমান মল আটকে দেওয়ার বিজ্ঞান, এটা কিভাবে কাজ করে দেখো। আমাদের সর্বোচ্চ যে তোমার জলের লেভেল ছিল এটা কি পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল না? তো ভাসমান মল কি এখানে তো ভেসে থাকবে, বাট যেহেতু এখানে একটা ব্যবধায়ক আছে তো সামনের দিকে যেতে পারবে না, এটাই বলা আছে এখানে। আহ, 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 এটা দরকার নাই। হ্যাঁ, দেখো তাহলে পুরো জিনিসটা কি হলো। এই যে এসটা ছিল, আমরা কি করেছিলাম, প্রথম চেম্বার থেকে শুধুমাত্র ভারী মলগুলো এবং যে তোমার গ্রে ওয়াটারটা ছিল এটাকে আমরা দ্বিতীয় চেম্বারে এনেছিলাম। এখন দ্বিতীয় চেম্বার থেকে তৃতীয় চেম্বারে শুধুমাত্র জলটা যেতে পারবে, কারণ এখানে তো নিচে ধরো নিচে কোনো ধরনের উইন্ডো নাই যেখান দিয়ে ভারী মলটা সামনে যেতে পারবে। সুতরাং শুধুমাত্র জলটাই এই যে এখান দিয়ে উপচে উপচে একটু একটু করে তৃতীয় চেম্বারে গিয়ে জমা হবে। যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে তখন এখান দিয়ে জলটা আউটলেট পাইপ দিয়ে বাইরে বের হয়ে আসবে। এটা গিয়ে আবার মিশবে কোথায়, সকপিটে। বুঝতে পারলে? এখানে দেখো পুরা মেকানিজমটা এক নজরে তোমাকে দেখানোর জন্য বলা আছে। প্রথমে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনলেট পাইপ। এই ইনলেট পাইপ দিয়েই সকল ধরনের ওয়েস্টেজ এসে পড়তেছে কোথায়, প্রথম চেম্বারে। প্রথম চেম্বারে দুই ধরনের ওয়েস্টেজই আছে, ভাসমান ওয়েস্টও আছে, আবার ভারী ওয়েস্টও আছে। এখন কি হবে, ভারী ওয়েস্ট যেটা আছে সেটা একটা ছোট উইন্ডো দিয়ে সামনের দিকে যেতে পারবে, কিন্তু কোনোভাবে ভাসমান ওয়েস্টটা সামনে যেতে পারবে না। ঠিক আছে, এখন কি হবে, এইখানে যে তোমার ভারী ওয়েস্টগুলো ছিল আর যে জলগুলো ছিল, এই জলটা উপরের পথ দিয়ে চুয়ে চুয়ে নিচে পড়বে, চেম্বারে যাবে, কিন্তু কোনোভাবে তৃতীয় চেম্বারে কোনো ভারী মল যেতে পারবে না। তারপরে এই আউটলেট দিয়েই সকল ধরনের তোমার গ্রে ওয়াটারটা বাইরে বের হয়ে যাবে। বুঝতে পারলে বিষয়টা? এখন দেখো নির্মালের যে গোল্ডেন রুল এটা তোমাকে দেওয়া আছে। রুল নাম্বার 1 হচ্ছে প্রি ফিলিং। ব্যবহারের শুরুর আগে ট্যাঙ্কে সম্পূর্ণ পরিষ্কার জল দিয়ে ভর্তি করতে হবে, কোনোভাবেই শুষ্ক রাখা যাবে না। আচ্ছা, ছুরির দিক নির্ণয় করতে হবে। ছুরির উঁচু প্রান্ত থাকবে কোথায়, অবশ্যই দ্বিতীয় চেম্বারের দিকে। ধরে নাও যে 3টা চেম্বার ছিল আমার কাছে, এখানে যে ছুরিটা ছিল এই ছুরির যে উঁচু প্রান্ত থাকবে কোথায়, দ্বিতীয় চেম্বারের দিকে, আর যে নিচু প্রান্ত থাকবে কোথায়, তৃতীয় চেম্বারের দিকে, এটাই বলা আছে। আর যে কোনো তলার ইনলেট সর্বদা প্রথম চেম্বারে যুক্ত থাকতে হবে, মানে সকল ধরনের ইনলেট পাইপ থাকবে কোথায়, প্রথম চেম্বারে। কোনোভাবে দ্বিতীয় চেম্বার বা তৃতীয় চেম্বারে থাকা যাবে না। আশা করি পুরা জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আমাকে কমেন্টে জানিও তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা। না বুঝলেও আমাকে বলো তোমরা কোথায় বুঝতে পারোনি, সেখানটা আমি হয়তো আরেকবার তোমার কমেন্টে অ্যান্সার দিয়ে বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, গুড বাই।